গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে ফাঁড়িতে ছিনিয়ে নেওয়া টাকা ফেরত দিল পুলিশ। অভিযুক্ত এসআই কুদ্দুস মৃধা প্রত্যাহার। আমি জানতে পেরেছি একটু বিষয় ছিল, এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, জেলা স্পেশাল আছেন, ওনাকে আজকে লাইনে নিয়ে গেছেন। এই বিষয়ে তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতেছেন। চট্টগ্রাম পিপি কার্যালয় থেকে হত্যা, বিস্ফোরক সহ প্রায় 2000 মামলার নথি গায়েব। জায়গা স্বল্পতায় ফেলে রাখা হয়েছিল বারান্দায়। এখানে কিছু ড্যাম্পিং অবস্থায় যে কিছু নথিপত্র পড়েছিল এগুলো নেই। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দি থিং ইজ এ পার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। কুমিল্লায় আবারও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, অলিগলিতে মহড়া, সংঘর্ষ। নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মদদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দর্শক, আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। গাজীপুরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তুলে নিয়ে আটকে রাখা এবং সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। কয়েক ঘন্টা হাতকড়া পরিয়ে ফাঁড়িতে রাখার পর ছেড়ে দেওয়া হয় ব্যবসায়ী সবুজ সরকারকে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে 24 ঘন্টা পর ফেরত দেওয়া হয় টাকা। ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা পুলিশের। প্রতিদিনের মতোই শনিবার শ্রীপুরের হানুমার্কেট এলাকার দোকানে কাজ শেষ করেন ব্যবসায়ী সবুজ সরকার। তার অভিযোগ, এলাকা থেকে তাকে আটক করে চকপাড়া ফাঁড়িতে নিয়ে যান এসআই কুদ্দুস মৃধা। হাতকড়া পরিয়ে বসিয়ে রাখেন, দাবি করেন 5 লাখ টাকা। পুলিশ কর্মকর্তা আমাকে কোনো নোটিশ ছাড়া আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, হ্যান্ডকাপ করিয়ে, এবং মানব পুলিশ পরিবারের আমার পাইপের সাথে বেঁধে রাখে, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। এবং আমি যখন মোবাইল কিনতেছি আমার সাথে ব্যাগ ছিল, ব্যাগে 2 লক্ষ টাকা ছিল। 5 লক্ষ টাকা দাবি করছিল, কিন্তু আমার 2 লক্ষ টাকা সব ব্যাগ এবং মোবাইল রেখে দেয়। পরে ব্যবসায়িক কাজের জন্য সাথে থাকা 2 লাখ টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয় সবুজকে। এই ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে, প্রতিবাদ জানায় থানায়। ধরে নিয়ে গেল, এটা কিসের ভিত্তিতে? সে বললো যে আমি ওনাকে বলছি যে আপনি আমাকে যে অ্যারেস্ট করতেছেন, আপনি হ্যান্ডকাপ করে নেন, সেটা একটা ডকুমেন্টস দেখান। যার কথা নিল তার কাছ থেকে টাকা খাইলো, যাকে নিয়ে গেল তার কাছ থেকে টাকা খাইয়া ওইও সিমনে করে আবার ছাইরা দিল। আমার মেজু ভাই ছোট ভাই দুইজনেই ধরে নিছিল, কিন্তু মেজু ভাইরা আবার গাড়িতে জায়গায় রাখছিল, আর ছোট ভাইরে হ্যান্ডকাপ করাইয়া একেবারে ফাঁড়িতে নিয়ে গেছে। 1 ঘন্টা পরে ওনাকে ছাড়া হয়েছে। তখন আমার মাজলা ছেড়ে গাড়ি তুলে যাচ্ছে, তখন আমি কইছি আমারই নিবেন আর আমার স্বামীরই নিবেন। ঘটনার 24 ঘন্টা পর ব্যবসায়ীর টাকা ফেরত দেয় থানা পুলিশ। আমি যখন বাসায় আসার পরে আমার আইডি থেকে আবার যখন পোস্ট করি, বিভিন্ন সাংবাদিক ভাইরা পোস্ট করার পরে উনি একজন নাম না বলার শর্তে আমার ব্যাগটা ফেরত দেয় এবং টাকাগুলো ফেরত দেয়। শোনার পরে আমি সেখানে গিয়েছিলাম, গিয়ে আমি জানতে পেরেছি একটু বিষয় ছিল, তো এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, জেলা স্পেশাল আছেন, ওনাকে আজকে লাইনে নিয়ে গেছেন। এই বিষয়ে তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতেছেন। তদন্তের পর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গাজীপুর পুলিশ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অপহরণের 2 দিন পর পটুয়াখালী বাউফলে ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায় রোববার রাতে উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে 3 জানুয়ারি শিবানন্দের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালায় 7 থেকে 8 জনের ডাকাত দল। ভাঙচুরের পাশাপাশি লুট করা হয় নগদ অর্থ, পাশাপাশি অস্ত্রের মুখে জিম্মি করা হয় শিবানন্দকে। পুলিশ জানায় আলগি নদী হয়ে ডাকাত দল প্রথমে তাকে তেতুলিয়ার দিকে নিয়ে যায়, পরে র্যাব ও সেনা সদস্যদের তৎপরতার খবরে তাকে কচুয়া গ্রামে ফেলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে শিবানন্দকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম আদালতে 1911টি মামলার নথির সন্ধান মিলছে না। এই ঘটনায় থানায় জিডি হয়েছে। গতকাল নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন মহানগর দায়রা জজ আদালতের কৌশলী মফিজুল হক ভুইয়া। জিডিতে উল্লেখ করেন মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে 28 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। জায়গা স্বল্পতার কারণে কার্যালয়ের সামনের বারান্দায় বস্তাবন্দি অবস্থায় রাখা হয় নথিগুলো। আদালতের অবকাশকালীন ছুটির সময় 13 থেকে 31 ডিসেম্বরের মধ্যে হারিয়ে যায় নথিগুলো। অনেক খোঁজের পরও হদিস মিলছে না। হারিয়ে যাওয়া নথির মধ্যে হত্যা, মাদক, চোরাচালান ও বিস্ফোরক সহ বিভিন্ন মামলার ডকেট রয়েছে।
মামলার মূল নথি নয়, মামলার উপনথি, এগুলো ফটোকপি। অবকাশকালীন ছুটিতে গত 24 ইংরেজি তারিখে আমরা অবকাশকালীন ছুটিতে যাই, 1 তারিখে খুলছে। খোলার পরে আমি দেখলাম যে এখানে কিছু ড্যাম্পিং অবস্থায় যে কিছু নথিপত্র পড়েছিল এগুলো নেই। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দি থিং ইজ দ্য প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। জুবায়েদ, এত গুরুত্বপূর্ণ নথিগুলো কিভাবে হারিয়ে গেল এবং হারিয়ে যাওয়া ডকেটগুলোর মধ্যে স্পর্শকাতর মামলার কোনো নথি ছিল কিনা, কিছু জানা গেল কিনা? স্পর্শকাতর বলতে এখানে মাদক, চোরাচালান, বিস্ফোরক এরকম কিছু মামলার নথি ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং সেখানে মহানগর যে দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, তার কাছে যে তথ্যটা পেয়েছি 28 থেকে 30টা মহানগরেরই আদালতের মামলার যে কেস ডকেট সেগুলো ছিল। তবে নতুন একটা তথ্য, সেটা হলো আদালতে কিছুক্ষণ আগেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। যে জিডিটা গতকাল সন্ধ্যায় হয়েছিল কোতোয়ালি থানায়, সেই জিডির প্রেক্ষিতে কিন্তু তদন্ত কর্মকর্তা এবং পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তা তারা এসেছেন। তারা এসে পুরো স্থানটাকে পরিদর্শন করেছেন, সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন, জানার চেষ্টা করেছেন আসলে কিভাবে নথিগুলো হারালো বা আসলে সেগুলো কোথায় যেতে পারে, হারিয়েছে নাকি চুরি হয়েছে, এই বিষয়গুলো তারা কথা বলেছেন। পাবলিক প্রসিকিউটর আমাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি বললেন তার কাছে এই নথিগুলোর অরিজিনাল যে কপিগুলো সেগুলো আছে, এটা এমন বড় কোনো বিষয় না তার ভাষ্যমতে। তবে অন্যান্য আইনজীবী যারা আছে, চট্টগ্রাম আইনজীবী সমিতির যারা নেতৃবৃন্দ আছেন, তারা আমাদেরকে বলছেন এই ডকুমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তথ্যগুলো কিন্তু যে মামলার সংশ্লিষ্ট যে তথ্য, আইনজীবীরা যে তথ্যগুলো দেখে মামলাটা পরিচালনা করতে পারেন বা আদালতের কেস তারা লড়েন, সেই ক্ষেত্রে কিন্তু এই যে কেস ডকেটগুলো সেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং সেক্ষেত্রে এই নথিগুলো হারানোর পর এটা কিন্তু তাদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে, পাশাপাশি একটা শঙ্কাও তৈরি হয়েছে যে আদালতে আসলে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু। আদালত প্রাঙ্গণ থেকে যদি এই ধরনের গুরুত্বপূর্ণ নথি হারানো হয় বা হারিয়ে যায়, সেক্ষেত্রে একটা নিরাপত্তা জনিত তাদের চিন্তাও কিন্তু বা উদ্বেগও কিন্তু আমরা দেখেছি। তবে পুলিশের জায়গা থেকে পুলিশ এখন আমরা দেখেছি যে তারা তদন্ত করছে এবং পাশাপাশি যারা কৌশলীরা আছেন তারা নিজেদের মতো করে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন, ফুটেজ দেখে বা বিভিন্নভাবে সবকিছু মিলে বেশ তৎপর আছে সব দিক থেকে বলা চলে। ইসরাত, ধন্যবাদ আপনাকে জুবায়েদ। কুমিল্লায় আবারও মাথা চারা দিয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিজেদের শক্তিমত্তা জানান দিতে মহড়া দিচ্ছে নগরীর অলিগলিতে। জামিন পাওয়া হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, জড়াচ্ছে হামলা ও সংঘর্ষে, এতে আতঙ্কে নগরবাসী। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মদদে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চলছে, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর গত কয়েকদিন ধরে কুমিল্লা নগরীতে শোডাউন শুরু করেছে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা। হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে একাধিক হত্যা মামলার আসামিরা। রতন গ্রুপ, নয়ন বন্ড ও ইগল গ্রুপের দৌরাত্ম্যে আতঙ্কে নগরবাসী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করত, তারাই আইন শৃঙ্খলা অবনতিতে তৎপর হয়ে উঠেছে। এই ছাত্রলীগ যাদেরকে ব্যবহার করত, তাদেরকেই বিভিন্নভাবে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার কাজে ব্যবহার করতেছে। এরা মূলত আসলে কিশোর গ্যাং না, আমরা কিশোর গ্যাং বলে বলে এদেরকে আসলে বাঁচিয়ে দিচ্ছি। এখন তাদের কোনো অভিভাবক নাই। এই অভিভাবক না থাকার কারণে এখন তারা শহরে শহরে বিশৃঙ্খলা করে তারা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। তারা নতুন অভিভাবকের খোঁজে আছে। 2019 সাল থেকে কিশোর গ্যাংয়ের হাতে শিক্ষার্থী হত্যা শুরু। ইগল গ্রুপের হাতে প্রাণ হারায় শিক্ষার্থী আদিল। 2022 সালে রতন গ্রুপের হাতে নিহত হন শাহাদাত। প্রতি বছর এই তালিকা দীর্ঘ হচ্ছে। সবশেষ গত 4 ডিসেম্বর নয়ন বন্ড গ্রুপের হাতে খুন হন সজীব হোসেন বাবু। এসব ঘটনায় অভিযুক্তরা দাপিয়ে বেড়াচ্ছে নগরী। এদের মধ্যে বখাটে পাবেন, আর আমাদের এখানে যেহেতু মাদক প্রবণ এলাকা, মাদকাসক্ত পাবেন, এবং এরা কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়, এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতে যে এদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এলাকা। আইন আসলে এদেরকে বয়সের কম দেখানোর কারণে কিন্তু এরা পার পেয়ে যায়। আমার মতে এই বয়সের দিকটা বিবেচনা না করে এদেরকে কিভাবে সংশোধন করা যায়, এদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায়, এদের রাষ্ট্রের যে প্রশাসন কাঠামো আছে এদেরকে ভাবতে হবে। প্রতিটি খুনের ঘটনায় মামলার পর আসামি গ্রেফতার হলেও জামিনে বের হয়ে গেছে সবাই। পুলিশ বলছে অপরাধ দমনে কাজ করছে তারা। কুমিল্লা শহরে এই ধরনের গ্যাং কালচার থাকবে না।
পরবর্তীতে আমরা যদি দেখি তাদের কোনো অ্যাক্টিভিটিস শহরের বিভিন্ন আতঙ্ক সৃষ্টি করছে, আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাচ্ছে, তাহলে আমরা অবশ্যই তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শুধু হত্যা নয়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে চুরি, ছিনতাই, মাদকের কারবার, চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ বেড়েছে কুমিল্লা নগরীতে। আমিন বাবু, যমুনা নিউজ। গাইবান্ধায় ভাঙনপ্রবণ এলাকায় বালুমহল ঘোষণায় ফুঁসে উঠেছেন তিস্তা ব্রহ্মপুত্র পাড়ের মানুষ। তাদের অভিযোগ, নিরীক্ষা ছাড়াই জায়গা ঠিক করেছে প্রশাসন, দেখা হয়েছে নদী খেকোদের স্বার্থ। জেলা প্রশাসক জানিয়েছেন, তদন্ত গণশুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিস্তা ও ব্রহ্মপুত্রের ভাঙনপ্রবণ গাইবান্ধার কামারজানি ও চোরতাবাড়ি সহ কয়েকটি এলাকা শুধু বর্ষায় নয়, এখনও ভাঙছে কিছু এলাকা। সম্প্রতি কয়েকটি পয়েন্টে নদী শাসনের কাজ শেষ হয়েছে, অথচ সেই ভাঙনপ্রবণ এলাকাতেই 2 বালুমহল ঘোষণা করে প্রজ্ঞাপন দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে কামারজানি মৌজার 190 একর ও চোরতাবাড়ি মৌজার 18 একর জমি রয়েছে। এতে হতাশ, ক্ষুব্ধ নদীপাড়ের মানুষ। বালুমহল এখানে চলবে না, আমরা গরিব মানুষ, নদী ভাঙ্গিয়ে এই বালুচরের উপরে আমরা বছর দুটা করি আছি, বাপদাদা সায় সম্পত্তির উপর ভাঙ্গি যায়, এদিক ওদিক যাই, ফির আবার এই জায়গায় আসি। এখন যাই হোক, এই জায়গাটা আমাদের থল হয়েছে। বালুদুল ভয়েট করেন, তাহলে আমরা এখন কোর্টে যা দাঁড়াবো, আমার তো দাঁড়ার মতন কোনো ক্ষমতা নাই। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতরা চিহ্নিত নদী খেকো। তাদের ইন্ধনেই যথাযথ নিরীক্ষা ছাড়াই এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কামারজানি ইউনিয়ন যুবলীগের সভাপতি মারুফ, মোল্লাচর ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক জিয়া, তারপর জাহাঙ্গীর, মিলন, রানা, এরা দীর্ঘদিন থেকে অবৈধভাবে আমাদের এই কামারজানিতে বালু উত্তোলন এবং বালুর ব্যবসা করে আসছে। প্রশাসন সরজমিনে এটা তদন্ত করুক। আপনারা এসেছেন, দেখেন, এগুলো সবগুলো ফসলি জমি, ধান, পাট, ভুট্টা দিয়ে মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। এখানে কোনো পরিত্যক্ত জমি নাই। বালুমহলের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। এরই মধ্যে জেলা প্রশাসক বরাবর আবেদন, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা। কামারজানিতে 2টি তোমার বাচ্চার হাই স্কুল আছে এবং প্রাইমারি আছে, মাদ্রাসা আছে। এই বাচ্চাদের চলাচল করা খুবই কষ্টদায়ক হবে। কামারজানিতে গণস্বাক্ষর কালেকশন করছি, এখানে আমরা গণ মিছিল করছি এবং আপামর জনগণকে নিয়ে এখানে আমরা মিটিং মিছিল করছি। এই বালুমহল এখানে হবে না, এটার জন্য অত্তর 4টি ইউনিয়নের সিংহভাগ মানুষের করজোরে দাবি। জেলা প্রশাসক বলছেন, দ্রুতই সরেজমিনে তদন্ত সহ অনুষ্ঠিত হবে গণশুনানি, তারপর নেওয়া হবে সিদ্ধান্ত। এক পক্ষ থেকে আপত্তি যারা দিয়েছেন তারাও একটা স্মারকলিপি দিয়েছেন, আবার আরেক পক্ষ বিরাট একটা গ্রুপ তারাও চাচ্ছেন যে এটা যাতে বালুমহল থাকে। তো আমরা 2 পক্ষকে নিয়ে একটা গণশুনানি করে আমরা একটা সিদ্ধান্ত নেব এবং ইতিমধ্যে আমরা একটা কমিটিও করে দিয়েছি। বসতভিটা, ফসলি জমিসহ পরিবেশ রক্ষায় দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদীরাও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে স্থবির বান্দরবানের পর্যটন খাত। জীবন জীবিকা বন্ধ থাকায় কষ্টে দিন কাটছে এই খাত সংশ্লিষ্টদের। নিরাপত্তা জোরদার করে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি স্থানীয়দের। সার্বিক পরিস্থিতি জরিপ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রশাসনের। বান্দরবান ঘুরে এসে সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে শহীদুল সুমনের রিপোর্ট। বছরখানেক আগেও বান্দরবানের থানচি, তমাতুঙ্গি, তিন্দুমুখ, বগালেক ও কেওকারাডঙে ছিল পর্যটকের ঢল। তবে এখনকার চিত্র ভিন্ন। গত বছর এপ্রিলে থানচি ও রুমাই 2টি ব্যাংকে সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিনের হামলা ও লুটপাটের পর নিরাপত্তাজনিত কারণে দর্শনীয় সব স্থানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। বেকার হয়ে পড়েন পর্যটন খাতের সাথে জড়িত সব মানুষ। ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। আজকে আমরা 8-9 মাস পর্যন্ত মানবতার জীবন যাপন করতেছি। আমাদের পিঠ অনেক দেয়ালে থেকে গেছে, আমাদের চলাটা খুবই কঠিন হচ্ছে। এই বছরে তো একদম আসে না, পর্যটকগুলো আসে না, বন্ধ, একদম বন্ধ হয়ে গেছে। হাজার হাজার এখানে পর্যটক আসতো, সবকিছু আসল হয়ে গেছে। ব্যবসা দিয়ে দোকানপাট দিয়ে আমরা খুব জামলা কষ্টে অবস্থা আছি। সব পর্যটন কেন্দ্র শূন্য, জীবিকা বন্ধ থাকায় কষ্টে আছেন অনেকে। নিরাপত্তা জোরদার করে এবং সব সংগঠনের সাথে আলোচনা করে দ্রুত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি স্থানীয়দের। খুব দ্রুত আমাদের পর্যটন শিল্পকে বাঁচাতে হবে, দ্রুত সম্ভব আমাদের টুরিস্ট গুলো খুলে দেওয়ার জন্য। আমরা আর পারতেছি না, আমরা খুব অসহায় বলে চলে, আমাদের কোনো কিছুই নাই।
রুমা, থানচি ও রোয়াংছড়িতে নিষেধাজ্ঞা বলবৎ থাকায় বিপুল অর্থের রাজস্ব হারাচ্ছে সরকার। পর্যটক আগমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিরাপত্তা বৃদ্ধি সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। আইন শৃঙ্খলা যদি ওনারা উল্লেখ করে থাকেন প্রশাসন থেকে, তাহলে আমি বলবো এটা তাদের দায়িত্ব। তারা সব কিছু আছে, তাদের উপকরণ, লজিস্টিক সাপোর্ট সব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। সেনাবাহিনী এবং ডিজিএফআই সহ যারা আছে তাদেরকে ইনফর্ম করা হয়েছে। আমরা এইটা নিয়ে যৌথভাবে কাজ করছি। আমরা সার্ভে করছি যে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কেমন। অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি, খুনগুম বন্ধ হলে পাহাড়ের পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা বান্দরবানে বসবাসরত পাহাড়ি বাঙালিদের। শহীদুল সুমন, যমুনা নিউজ, বান্দরবান। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।